আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো কিছু ব্যস্ততার কারণে গত ক্লাসটা নিতে পারিনি। আজকে ঢাকায় এসেছি। তো আজকে আবার ক্লাস আগের মতো কন্টিনিউ শুরু হবে। আজকে হচ্ছে লেকচার 9। ওকে, লেকচার 9। তরঙ্গ শব্দ অধ্যায়টা আমাদের শুরু হবে। ৭ নম্বর চ্যাপ্টার তোমাদের। তো এখন পর্যন্ত আমরা ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৩য় আর ৪র্থ ৪টা অধ্যায় করে ফেলছি। এখন আমাদের খালি ৩টা অধ্যায় বাকি আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়া শুরু করি। আজকে আমাদের টপিক কি? আজকের টপিক হচ্ছে সরল স্পন্দন গতি, তরঙ্গ, তরঙ্গের বৈশিষ্ট্য, শব্দ তরঙ্গ বৈশিষ্ট্য, প্রতিধ্বনি আর এটা রিলেটেড যত গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করব। আগে ঠিক আছে। তো সরল স্পন্দন গতিটা কি, বা যেটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলি, জিনিসটা কি? এর সংজ্ঞা হচ্ছে যে যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুর ত্বরণ তার সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং অভিমুখ বাইর দিয়ে সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয়, তাহলে তাকে সরল স্পন্দন গতি বলে। তা কি বুঝলাম? তা কিছুই বুঝিনি। এর মানে হচ্ছে যে ধরো যে এমন একটা পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতিটা কি? পর্যায়বৃত্ত গতি মানে হচ্ছে ও কোনো একটা পয়েন্ট থেকে নির্দিষ্ট সময় পর, পর নির্দিষ্ট দিক থেকেই বারবার অতিক্রম করবে। এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আর এই পর্যায়বৃত্ত গতির একটা স্পেশাল রূপ হচ্ছে সরল স্পন্দন গতি। এই গতিটা কি করে? এ হচ্ছে একসময়, ধরো এটা তার সাম্যাবস্থান, ঠিক আছে না? এটা তার সাম্যাবস্থান। সে একসময় সেই সাম্যাবস্থানের একদিকে থাকবে, বাকি অর্ধেক সময় আবার বিপরীত দিকে থাকবে। আবার এভাবে সে একই দিকে বিপরীত দিকে বারবার সে যাত্রা চলতে থাকবে। আর এটা তো ধরো তার সাম্যাবস্থা, তাই না? যখন সে একদিকে থাকবে, ও ধরো এইদিকে চলে গেল। ওর ত্বরণটা কোন দিকে হতে থাকবে জানো? ও তো উপর দিকে যাচ্ছে, কিন্তু ওর ত্বরণটা চলবে এই দিকে। ওর সরণ ডান দিক বরাবর যাচ্ছে, ও বাম দিক থেকে যে গতি শক্তিটা নিয়ে বা যে শক্তিটা নিয়ে সে ডান দিকে গেছে, সে বাম দিকে আসতে চাইবে। কারণ কি? তার উপর গ্র্যাভিটি কাজ করতেছে। গ্র্যাভিটা কি? তাকে নিচের দিকে আনতেছে। নিচের দিকে আনার কারণে সে কি ডান দিকে গেলে বাম দিকে একটা ফোর্স পাবে। তো তার জন্য সেখানে তার একটা ত্বরণ আসবে। এই ত্বরণটা কি? এই ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক। মানে সরণটাকে যদি আমরা এক্স বলি আর ত্বরণটাকে যদি এ বলি, তাহলে আমরা লিখতে পারি এ সমানুপাতিক এক্স। তারপরে লেখা আছে অভিমুখ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয়। সাম্যাবস্থান কোন দিকে কাজ করে বলতো? সাম্যাবস্থান কাজ করে হচ্ছে সরণের বিপরীত দিকে। সরণ কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। সাম্যাবস্থান কোন দিকে আছে? বাম দিকে। তাহলে ইকুয়েশনটা হবে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এইটা এখান থেকে আসে। তো সংজ্ঞাটা কি বললো? সংজ্ঞাটা হচ্ছে কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুর ত্বরণ, এই যে বস্তুর যে ত্বরণটা, ওটা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং অভিমুখ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয়। সাম্যাবস্থান যেদিকে যাচ্ছে, আমার ত্বরণটা তার বিপরীত দিকে কাজ করবে, এইরকম। তবে তাকে কি বলবো? সরল স্পন্দন গতি বলবো। আরো সহজভাবে যদি বলি, তাহলে সে অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় বিপরীত দিকে একটা নির্দিষ্ট সময় পর পর সে সাম্যাবস্থান অতিক্রম করবে। তাহলে এই গতিটাই হচ্ছে আমার সরল স্পন্দন গতি। এর উদাহরণ কি কি? এর উদাহরণ হচ্ছে স্প্রিংয়ে যে ঝোলানো বস্তু থাকে সেইটার গতি আর সরল দোলকের গতি। এই দুইটাই আমাদের হচ্ছে সরল স্পন্দন গতির উদাহরণ। তো অনেকে জিজ্ঞেস করতে পারো যে স্প্রিং কেমন সরল স্পন্দন গতির উদাহরণ হয়? স্প্রিংকে ধরো এই যে অবস্থানে আছে, তাকে আমি এই অবস্থানে নিয়ে ছেড়ে দিলাম। তো সে কি করবে? এই অবস্থান থেকে একটু উপরে চলে যাবে। এইখানে একবার যাবে, তারপর আবার নিচে আসবে। তারপর আবার উপরে যাবে, আবার নিচে আসবে। আর তার সাম্যাবস্থান কই ছিল? এইটা তার সাম্যাবস্থান। এই সাম্যাবস্থান থেকে একসময় সে নিচে যায়, একসময় সে উপরে যায়। দেখবা যে এটা নির্দিষ্ট সময় পর, পর নির্দিষ্ট দিকেই হতে আছে। একসময় ডান দিকে তো একসময় বাম দিকে। মানে বিপরীত দিকে চলতে থাকে।
তারপরে আসে এই যে পেন্ডুলাম, যেটার উদাহরণ আমি একটু আগেই দিলাম। কি হয় এখানে? এখানে এই যে এটা যদি আমার সাম্যাবস্থান হয়, সাম্যাবস্থান থেকে একসময় আমি ডান দিকে যাব, আর তারপর একসময় আমি আবার ফেরত আসবো, আবার বাম দিকে চলে যাব। আবার ওই বাম দিকে আমার যখন গতি শূন্য হয়ে যাবে, আমি আবার আমার সাম্যাবস্থানে ফিরে আসবো। কার কারণে? গ্র্যাভিটির কারণে। ঠিক আছে? তো সরল স্পন্দন গতির মূল বৈশিষ্ট্যটা কি? এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা পর্যায়বৃত্ত গতি, আর এর ত্বরণ কি? সরণের বিপরীতমুখী। এটা খুবই ইম্পর্টেন্ট যে ত্বরণটা কি হয়? সবসময় সরণের বিপরীতমুখী হয়। এটা হওয়ার জন্য আমরা ইকুয়েশন পাই a is proportional to -x। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, আকিব হোসেন বুঝতে পারছে। ভেরি গুড। পরে আসে আমাদের মেইন টপিকটা, তরঙ্গ। তরঙ্গ কি? যে পর্যায়বৃত্ত আন্দোলন, পর্যায়বৃত্ত মানে কি? একটা নির্দিষ্ট সময় পর, পর নির্দিষ্ট দিকে সে চলতে থাকে। তো যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না, সেটাই হচ্ছে তরঙ্গ। মানে ধরো এই যে পুকুরটা আছে, তাই না? এই পুকুরটা আছে। পুকুরের পানিতে কি এখানে একটা কোণা, এখানে একটা কোণা, ওখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, অসংখ্য কোণা আছে, তাই না? তো তুমি কি করলা? তুমি বাইরে থেকে একটা ঢিল ছুঁড়ে মারলা। বাইরে থেকে একটা ঢিল ছুঁড়ে মারলা। সে যখন পুকুরে গেল, সেই ঢিলের ভিতরে যে শক্তিটা ছিল, ওটা কি হবে? পুকুরের আশেপাশে কোণার মধ্যে ছড়ায়ে যাবে। এখন পুকুর বা পানি যেইটা, সে সেই শক্তিকে ভিন্নভাবে স্থানান্তর করে। কিভাবে স্থানান্তর করে? এইখানে যে কোণাটা আছে, ওই কোণাটা কি হয়? একটু চাপ পেল, একটু প্রেশার পেল। সে আন্দোলিত হলো। সে কি হলো? একটু নিচে চলে গেল। সে নিচে যাওয়ার কারণে কি হবে? দেখবে যে ও আচ্ছা, এ তো নিচে চলে গেছে। তাহলে আমি কি করব? শক্তি তো স্থানান্তর করতে হবে। শক্তি কি করতে হবে? ডান দিকে স্থানান্তর করতে হবে। তখন দেখবে যে এই অণুটাও সেও নিচে যাবে, আর একে ওই গতি শক্তিটা দিয়ে বা সেই শক্তিটা দিয়ে আমার এই কণাটা উপর দিকে চলে যাবে, বা সে যে অবস্থানে ছিল সেখানে চলে আসবে। তারপরে এই যে নিচে গেল, এ কি করবে? তার পাশেরটাকে নিচে পাঠাবে আর নিজে উপরে চলে যাবে। এ কি করবে? তার পাশেরটাকে নিচে পাঠাবে, নিজে উপরে চলে যাবে। এভাবে করে কি হবে? একটা তাদের মধ্যে আন্দোলন তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? আন্দোলন চলে আসবে। কিসের আন্দোলন? যে আন্দোলনটা দিয়ে তারা হচ্ছে জড় মাধ্যমে এই অবস্থান থেকে এই ১ম কোণাটা, যেখানে পাথরটা আমার সর্বপ্রথম আঘাত করছে, সেখান থেকে তার পাশের কোণাগুলোতে শক্তিটা কি করতেছে? ট্রান্সফার করে দিচ্ছে। তো যখন সে ট্রান্সফার করতেছে, এই কোণাটা কি ডান দিকে সরে যাচ্ছে বা বাম দিকে সরে যাচ্ছে? না, সে একই স্থানে একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। আর একটা শক্তিগুলো ট্রান্সফার করার পরে সে যে অবস্থানে ছিল, সে অবস্থানেই ফিরে চলে আসছে। তাই এখানে বলা হইছে যে কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না। মানে সে সরে গেল মানে সরে গেল, এমন করে না। সে তার যে জায়গাতে ছিল সেই জায়গাতেই চলে আসে। তাহলে সেটাকে আমরা কি বলবো? তরঙ্গ বলবো। তরঙ্গের বৈশিষ্ট্য কি? তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে মাধ্যমের কণাগুলো নিজের অবস্থানে স্পন্দিত হয়। যেটা বললাম, সে যেখানে থাকবে সেখান থেকেই স্পন্দিত হতে থাকবে বা উপরে নিচে যেতে থাকবে। তারপর কি করবে সে? সে শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করবে। তোমার যে পাথরটা ছুঁড়ছিলা বা যে ঢিলটা ছুঁড়ে মারছিলা, সেটা কি হইছে? অন্যদিকে স্থানান্তরিত হয়ে গেছে। সেই শক্তিটা অন্যদিকে স্থানান্তরিত হয়ে গেছে। আর কি? তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এটা খুব ইম্পোর্টেন্ট যে আমার যে মাধ্যমটা আছে, ওই মাধ্যমটা কিরকম? খুবই সলিড, নাকি তার মধ্যে অনেক ফাঁপা আছে, না কিরকম? তো যত সলিড হবে আমার তরঙ্গটা তত দ্রুত হচ্ছে পাস করতে পারবে বা চলে যেতে পারবে, স্থানান্তরিত হতে পারবে। আর যখন দেখবা যে ভিতরে ফাঁপা, তেমন কিছুই নাই, সে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে থাকবে। যেমন ধরো একটা পাইপ আছে, তাই না? ধরো একটা পাইপ। এই পাইপের মধ্যে এটা বন্ধ করা আছে। তুমি ধরো শক্তি দিলা, তরঙ্গ যাচ্ছে এর ভিতর দিয়ে। তো সে কি করবে? সে তো আগে বাতাসে ছিল, তাই না? সে বাতাসে ছিল। বাতাস থেকে সে পাইপে গেল। এই পাইপের ভিতরটা যদি এখন হয় ফাঁপা, সেই পাইপের ঘনত্ব যেটা আছে সেইটাকে অতিক্রম করে সে ভিতরের আবার বাতাসের ভিতর দিয়ে চলে যাবে। মানে সে মাধ্যম পরিবর্তন করতে থাকবে। এর কারণে কি হবে? তার গতিটার পরিবর্তন আসবে। আর যদি আমার পাইপের জায়গায় লোহাটা থাকে, এই লোহা ধরো সলিড লোহা। লোহার ভিতরে কোনো ফাঁকা নাই।
তখন কি হবে? আমার মাধ্যমে তরঙ্গটা কি করবে? আমার লোহার ভিতরে চলে যাবে। আর তারপর সে লোহার ভিতর থেকে চলতেই থাকবে, চলতেই থাকবে। আর সে যেহেতু নিরেট, আমার তরঙ্গটা তার ভিতরে অনেক বেশি দ্রুত চলে যাবে। সে কি করবে? দ্রুত চলে যাবে। তারপরে আসে আমাদের তরঙ্গ কত প্রকার ও কি, কি? মানে তরঙ্গের প্রকারভেদ। তো তরঙ্গের প্রকারভেদ হচ্ছে প্রবাহের কোন দিক কোনটা সেটার উপর নির্ভর করে তরঙ্গ প্রকারভেদ বিবেচনা করা হয়। তো এর একটা ভাগ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? তরঙ্গের প্রবাহের দিক এবং মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক সমান্তরাল হলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। মানে আমার তরঙ্গটা যেদিকে যাচ্ছে, আমার মাধ্যমের কণাগুলোও যদি সেই দিকেই যায়, ধরো এটা আমার কোণা, আমার এই কোণাটা এদিকেই যাচ্ছে, আবার পিছনে চলে আসতেছে, আবার ডান দিকে যাচ্ছে, আবার বাম দিকে চলে আসতেছে। এরকম করে যদি সে শক্তি স্থানান্তর করে, ধরো আমার তরঙ্গ যেদিকে যাচ্ছে, আমার কোণাটাও সেদিকে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে সেটা হবে আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি হবে সে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যদি এমন হয় যে আমার তরঙ্গটা যেদিকে যাচ্ছে, আমার কোণাগুলা কি করতেছে? তার লম্ব বরাবর যাচ্ছে। মানে তরঙ্গের প্রবাহের দিক এবং মাধ্যমের কোণাগুলোর কম্পনের দিক পরস্পর যদি সমকোণ হয় বা লম্ব হয়, তাহলে তাকে আমরা কি বলবো? অনুপ্রস্থ তরঙ্গ বলবো। এখানে কি হচ্ছে? আমার যে পানির ঢেউটা সে কি করতেছে? আমার কোণাকে উপরে পাঠাচ্ছে, আবার নিচে পাঠাচ্ছে, আবার উপরে পাঠাচ্ছে, আবার নিচে পাঠাচ্ছে। তো এইটা যেটা সেটা হচ্ছে আমার অনুপ্রস্থ তরঙ্গ। আর যেগুলা আমার হচ্ছে কোণাও যেদিকে, তরঙ্গও সেদিকে, সেগুলো হচ্ছে আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কি? শব্দ। আমরা যে কথাবার্তা বলতেছি এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বোঝাচ্ছে। তো আমরা কথা বললাম, ধরো এখানে তুমি কিছু একটা বললা, তুমি কিছু একটা বললা, এটা হচ্ছে স্বাভাবিক বাতাস, যে ওর ভিতরে কোনো তরঙ্গ যাচ্ছে না। আর যখন তুমি কিছু বললা তখন কি হবে? বাতাসটা কি আন্দোলিত হবে। তোমার এই দেখো, তুমি যখন কথা বললা, তোমার আওয়াজের কারণে এই বাতাসের কণাগুলো কি হয়েছে? ডান দিকে কম্প্রেস হয়ে গেছে, মানে ডান দিকে সরে গেছে। ডান দিকে তো আগেই ছিল, অন্য বাতাসগুলো শান্তিতে ছিল। তোমার শব্দটা কি করলো? তাদেরকে ধাক্কা দিল। ওই ধাক্কা যেতে 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 সেটা আরেকজনের কানে চলে যায়। তো এইভাবে যে আন্দোলিত হচ্ছে, আমার শব্দটা কি সামনের দিকেই যাচ্ছে, আর বাতাসের কণাগুলো কি হচ্ছে? সামনের মানুষটার কানের দিকেই যাচ্ছে। তো এই তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর পানির ক্ষেত্রে বা আলোর ক্ষেত্রে তরঙ্গগুলো কি হয়? একটা মাধ্যমের কোণাকে উপরে নিচে মানে লম্ব বরাবর সে আন্দোলিত করে বা কাঁপায়। কিন্তু সেটাই হচ্ছে আমার অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে। কারো কোনো প্রশ্ন আছে? ওকে। সবাই বুঝতে পারছে। ঠিক আছে, নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট যেগুলো রাশি আছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলব। তো এইটা কি? এটা আমরা চিত্র দেখতেছি যে এটা একটা তরঙ্গের চিত্র। কিসের চিত্র এটা? এটা একটা তরঙ্গের চিত্র। এই তরঙ্গের বেশ মানে বোঝার জন্য আমরা কয়েকটা রাশি ব্যবহার করি। যেমন একটা হচ্ছে পূর্ণ স্পন্দন, একটা হচ্ছে পর্যায়কাল, একটা কম্পাঙ্ক, আর একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো নরমালি যখন আমরা একটা গ্রাফ হিসেবে তরঙ্গকে চিন্তা করি, এদিকে আসে তার অ্যামপ্লিটিউড মানে তার বিস্তার। এটাকে বলা হয় বিস্তার। বলতে সে কত উপরে যাচ্ছে। ওকে? কত উপরে যাচ্ছে। এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার বা যেটাকে বলা হয়। তারপরে আসে হচ্ছে এই বরাবর আসে আমার তরঙ্গ দৈর্ঘ্য। এক্স অ্যাক্সিস বরাবর আমার তরঙ্গ দৈর্ঘ্য কাজ করবে। বা তরঙ্গটা কত দূর গেছে, এই দৈর্ঘ্যটা আমার কাজ করবে। তো ঠিক আছে। এখানে কি বলা আছে? পূর্ণস্পন্দন জিনিসটা কি? পূর্ণস্পন্দন হচ্ছে তরঙ্গের উপর কোনো কণা যেখান থেকে যাত্রা শুরু করে, আবার একই দিক থেকে, এটা ইম্পর্টেন্ট, যে একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে আসাকে পূর্ণস্পন্দন বলে। ঠিক আছে, ধরি আমার একটা
তরঙ্গের কণা এখান থেকে যাত্রা শুরু করছে, একদম 0,0 পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করলো। এখন সে যে যাত্রা শুরু করছে তার দিকটা কোন দিকে? তার দিকটা হচ্ছে সে উপর দিকে যাচ্ছে। সে 0,0 বিন্দু থেকে শুরু করছে আর সে উপর দিকে যাচ্ছে। তার মানে একটা সময় পরে দেখতে হবে সে কোথায় 0,0 যায়। দেখি সে যেতে যেতে এখানে চলে আসলো। এখানেও কি তার 0, মানে y এর ভ্যালু 0 আসছে। কিসের ভ্যালু 0? y এর ভ্যালু। x এর কিছু একটা ভ্যালু আসতে পারে, ওটা আমার সামথিং ল্যামডার ভ্যালু হবে। বাট সে কি হয়েছে, আবার একই অবস্থানে আসছে না? সে মাটিতে ছিল, আবার মাটিতে ফিরে আসছে। এটা কি একই অবস্থানে আসছে, কিন্তু সমস্যাটা কি? এর দিক হচ্ছে যে সে নিচের দিকে যাবে। আর আমার যাত্রা যে কোন দিকে শুরু হয়েছিল? সে উপর দিকে যাওয়া শুরু হয়েছিল। তাহলে কি এটা আমার এক পূর্ণস্পন্দন হলো? পূর্ণস্পন্দন হলো না। তারপর সে আবার যখন এখান থেকে যেতে এই বিন্দুতে আসলো, যখন আবার সে মাটিতে ফিরে আসলো, মাটির নিচে গিয়ে আবার যখন সে মাটিতে উপরে চলে আসলো, তখন তার y এর ভ্যালু কত হলো? 0 হয়ে গেল। আর এখন তার দিকটা কি? এখন সেও উপর দিকে যাচ্ছে। এই যে আমার এই ২ টা বিন্দু, তারা যে একই অবস্থানে ফিরে আসছে, আবার একই দিক তাদের, এইটা পূরণ হতে আমার হচ্ছে এই যে চলে আসলো, এই যে ফেরত চলে আসলো। এই যে তরঙ্গটা আমরা পাচ্ছি না? এই যে তরঙ্গটা, এই তরঙ্গ, এই তরঙ্গটাকে আমরা বলি পূর্ণ স্পন্দন। এটাকে একটা পূর্ণ স্পন্দন বলা হয়। এখন পর্যায়কালটা কি? এই একটা যে পূর্ণ স্পন্দন আমরা দেখলাম, এইটা সম্পন্ন করতে আমার যে সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। আর কম্পাঙ্কটা কি? ১ সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে সেটাকে আমরা কম্পাঙ্ক বলবো। এর একক হচ্ছে hz, যেটাকে আমরা হার্টজ উচ্চারণ করি। মানে ১ সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দিব বা যতগুলো আমার একটা পূর্ণ তরঙ্গ তৈরি হবে সেটাই হচ্ছে আমার কম্পাঙ্ক। তারপর আসে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? পরপর ২ টি সমদশা সম্পন্ন কোণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। মানে ধরো যে দশা মানে কি? দশা বলতে যেকোনো একটা সময়ে, যেকোনো একটা সময়ে আমি তরঙ্গের এই পয়েন্টটা ধরি। ধরি এই পয়েন্ট। আচ্ছা, আমি একটু কালার চেঞ্জ করে ফেলি। ধরো এই একটা পয়েন্ট আছে, তাই না? এই পয়েন্টে আমি নিচের দিকে যাচ্ছি। এইরকম আরেকটা দশা লাগবে আমার। এই দশাটা কই আছে, কই আছে, কই আছে? এখানে দেখি। এখানে যদি যাই আমি, এ কি উপরের দিকে যাচ্ছে? আমার কোন দিকে যেতে হবে? নিচের দিকে। তাহলে আবার সাইডে যাই। এ দেখি সেম পয়েন্টে আছে। ধরো একদম এক্স এর প্যারালাল একটা লাইন ধরলাম। ধরে এখন আমি দেখব যে কোন, কোন পয়েন্টে আমার তরঙ্গটা ছেদ করছে। তো দেখি যে এই পয়েন্টে একটা ছেদ করছে, এই পয়েন্টে একটা ছেদ করছে। আর আমার যে মেইন পয়েন্টটা ছিল সে নিচ দিকে কাজ করে। এই পয়েন্টটা উপর দিকে কাজ করে, মানে সে সমদশা সম্পন্ন না। সমদশা বলতে কি বোঝায়? যে সে একই অবস্থানে আছে, আবার সে একই দিকেও আছে। এটাই হচ্ছে আমার সমদশাটা। এই অবস্থানে কি হইছে? এই অবস্থানে সে নিচের দিকে কাজ করতেছে। তার মানে আমার এই ২ টা পয়েন্ট সমদশা সম্পন্ন। যেকোনো বিন্দু হতে পারে। যেকোনো পয়েন্ট তুমি নিতে পারো। দেখবা যে তাদের ভিতরকার প্রপার্টিজ মেলে কিনা, তাদের ভিতরকার বৈশিষ্ট্য মেলে কিনা। যদি মেলে তাহলে সেটা হচ্ছে আমার সমদশা সম্পন্ন কোণা। আর এই ২ কোণার মধ্যে, এই যে ২ টা কোণা আমি পেলাম, এই ২ কোণার মধ্যে যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে ল্যামডা। মানে আমার যেকোনো পয়েন্টের সমদশা সম্পন্ন আরেকটা কোণ আমি কোথায় পাবো? ল্যামডা দূরত্বে পাবো। তো এই ল্যামডা দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি সবাই বুঝতে পারছে। আর এই তরঙ্গ দৈর্ঘ্যটা পূর্ণ স্পন্দনের সমান হতে পারে। তারপরে আসি, তরঙ্গের কিছু সূত্র আমরা জানি। এই সূত্রগুলোর ব্যাখ্যা আমরা করব না, যে প্রতিপাদন আমরা করব না, রিভিশন কোর্স যেহেতু, আমরা জাস্ট এগুলো মনে রাখবো। কি, কি সূত্র আছে? এটা হচ্ছে v is equals to f lambda উচ্চারণ করো। lambda f লিখলে হবে v is equals to f lambda, t is equals to 1 by f, আর f is equals to 1 by t। এই ৩ টা ইকুয়েশন আমরা জানি। এখানে v টা কি? এই v টা হচ্ছে আমার তরঙ্গের বেগ, f টা হচ্ছে কম্পাঙ্ক, আর t টা হচ্ছে পর্যায়কাল। এইটাই। এম এই চ্যাপ্টারটা অনেক ইজি, আর অনেকের পছন্দ, আমারও খুবই পছন্দের একটা অধ্যায়। তো আচ্ছা দেখি, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন। কম্পাঙ্কের একক, কম্পাঙ্ক মানে কি? এফ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি সেটাই কোয়েশ্চেনে বলছে। কম্পাঙ্কের একক কোনটি? তোমরা অ্যান্সার করো।
ওকে, রাকিব হোসেন উত্তর দিছে বি। আর কেউ? আর কারো অ্যান্সার নাই? ওকে, তাহলে এটার অ্যান্সার কি? কম্পাঙ্ক এফ, আর এর একক হচ্ছে হার্টস। মানে খ নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। ব্যাক করি। হার্টস হচ্ছে আমার সঠিক উত্তর। কম্পাঙ্কের একক কোনটা? কম্পাঙ্কের একক হার্টস। পর্যায়কালের একক কি? সেকেন্ড। ভি মানে তরঙ্গের যে বেগ, তরঙ্গের বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। ল্যামডা যেটা, ল্যামডা হচ্ছে মিটার, যেহেতু সে দৈর্ঘ্যকে প্রকাশ করে। তারপর আর কিছু আছে আমার কাছে? না, আমার কাছে আর কিছু নাই। তারপর আরো একটা আছে যে টেম্পারেচার বা থিটা যেটা, এটাকে আমরা কি বলি? তাপমাত্রা বলি। আর এইখানে কি হয়, মানে শব্দ তরঙ্গের ম্যাথের ক্ষেত্রে তাপমাত্রা আমরা সবসময় কেলভিনে প্রকাশ করব। তোমাদের তো ষষ্ঠ অধ্যায় নাই? তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একটা কনসেপ্ট হচ্ছে যে আমি যদি কোনো বস্তুর তাপমাত্রাকে, ধরো ডিগ্রি সেলসিয়াস আছে 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি ক্যালভিনে রূপান্তরিত করব। মানে ক্যালভিনে রূপান্তর করার জন্য আমার কি করতে হবে? এই 30-এর সাথে 273 যোগ করতে হবে, তাহলে আমার কেলভিন চলে আসবে। 30-এর সাথে 273 যোগ করলে 303 কেলভিন। কেলভিন স্কেল কি ভাই? কেলভিন স্কেল কিছুই না। ধরো যে এটা একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের স্কেল, আর এটা হচ্ছে আমার কেলভিনের স্কেল। যেইখানে যেইখানে আমার সেলসিয়াসের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে আমার থার্মোমিটারে যেখানে দেখবা 0 ডিগ্রি সেলসিয়াস, ওইখানে কেলভিন স্কেল শুরু হয় 273 কেলভিন থেকে। আবার যেখানে কেলভিন স্কেলটা হচ্ছে 0, সেখানে সেলসিয়াস স্কেল কত জানো? -273, স্বাভাবিক। -273 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 0 কেলভিন। আর মজার বিষয় হচ্ছে যে -273 ডিগ্রির নিচে কখনো যাওয়া সম্ভব না। মানে -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে আমরা কখনোই যেতে পারবো না। কারণ তাপমাত্রা যত নিচে যেতে থাকে, তত কি হয় জানো? অণুপরমাণুগুলোর মধ্যকার শক্তি কমে যেতে থাকে। তো এমন একটা সময় চলে আসে -273-এ, ম্যাথমেটিক্যালি -273-এর নিচে যখন তুমি চলে যাবা, তখন তোমার অণুপরমাণু এক্সিস্ট করতে পারবে না, বা তারা নড়াচড়া করতে পারবে না, তাদের মধ্যে কোনো শক্তিই থাকবে না। তো এটা তো বাস্তবে পসিবল না, তাই না? সেই জন্যই বলা হয় যে -273-এর নিচে কখনোই তাপমাত্রা যেতে পারবে না। তাহলে হচ্ছে কোনো কিছুরই শক্তি থাকবে না, বা কোনো অণুপরমাণু কিছুই থাকবে না। তাই মিনিমাম টেম্পারেচার হচ্ছে -273 কেলভিন, আর এর উপরে যত ইচ্ছা যাওয়া যায়। তাপমাত্রা যত বেশি হোক সেটা যাওয়া সম্ভব, কিন্তু -273-এর নিচে যাওয়া কখনোই সম্ভব না। তো শব্দ তরঙ্গ জিনিসটা কি? শব্দ তরঙ্গ হচ্ছে বেসিক্যালি উৎস একটা, মানে উৎস হচ্ছে বস্তুর কম্পনের ফলেই তো শব্দ তৈরি হয়, মানে এমসিকিউ টাইপের। তো প্রকৃতিটা কি? শব্দ হচ্ছে একটা যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ। সে কি? যান্ত্রিক অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর মাধ্যমটা কি? শব্দ সঞ্চালনের জন্য কঠিন, তরল বা বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়। শূন্য মাধ্যমে শব্দ কখনো চলতে পারে না। আর শব্দের বেগ হচ্ছে বায়ুতে প্রায় 340 মিটার পার সেকেন্ড। বাট 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য, এটা মনে রাখবা, 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য তা ভেলোসিটি ধরায় 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড। তো তোমাদের বলা থাকবে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে বাইরে, তোমার বাতাসে শব্দের বেগ কত? তো তোমার সেইটা করার জন্য কি করতে হবে? তোমার সেইটা করার জন্য v1/v2 ইজ ইকুয়ালস টু √ t1/t2, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে শব্দের বেগ, ভিটা হচ্ছে শব্দের বেগ, আর টিটা হচ্ছে তাপমাত্রা। v1t1 মানে হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার তাপমাত্রা বেগ কত ছিল, এটা একটা। আবার v2t2 মানে হচ্ছে যে অন্য একটা টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার বাতাসের বেগ কত ছিল। মানে v1 যা, t1 এর জন্য v1টা আসছে, t2 এর জন্য v2টা আসছে। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে বাতাসে শব্দের বেগ যে 330 মিটার পার সেকেন্ড হয়, এটা তোমরা একদম ঠাড়া মুখস্থ করবা, ঠাড়া মুখস্থ।
আর এইটা তোমার লাগবে, তোমাকে জাস্ট কোশ্চেনে বলে দেওয়া থাকতে পারে যে বাতাসের তাপমাত্রা 30°C, বাতাসের বেগ কত। আর তুমি আকাশ থেকে পড়বা যে আমি কীভাবে সলভ করব। তখন তোমার এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে, যেখানে তুমি V1 এর ভ্যালু 0°C ধরতে পারো। 0°C মানে কি? ক্যালভিনে প্রকাশ করতে হবে। শব্দ তরঙ্গের ম্যাথের ক্ষেত্রে সব কিছু কী করতে হবে? সব কিছু ক্যালভিনে নিতে হবে। 0°C মানে কত কেলভিন বলো তো? 0 যোগ 273 কেলভিন সমান 273 কেলভিন। এইটা, এটা হচ্ছে T1, নট V1। ঠিক আছে, এটা হচ্ছে T1, 0°C। আর এখানে বেগ কত? বাতাসের বেগ হচ্ছে V1, আমরা জানি কি? এই যে 330 মিটার পার সেকেন্ড। এইটা। তারপরে তোমাকে যদি বলা থাকে যে T2 সমান 30°C তাপমাত্রায় আমার বাতাসের বেগ কত হবে বের কর। তুমি কি বের করতে পারবা? অবশ্যই পারবা। এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে ট্রান্সফার করে নিবা। তারপরে এখানে জাস্ট ইকুয়েশনটা বসাই দিয়ে সলভ করলেই তোমার 30°C বাতাসের বেগ কত হবে পেয়ে যাবা। এটা সলভ করে তোমরা আমাকে জানাবা যেটার উত্তর কত। পারবা কি না? একজন জানাও দেখি। ওকে, কারো কোনো অ্যান্সার নাই? তোমরা সলভ করে আমাকে জানাই দাও। ওকে, তো তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? উত্তর দাও দেখি। এই যে একটু আগে যে এটা ম্যাথের অ্যান্সার কেটে দিলা না, ওটা সংক্রান্ত ম্যাথ সামনেই আসছে। তো কেউ যদি নাও পারো সলভ করে দেখাই দেবো। এটা অ্যান্সার দাও। নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? এটিকে আলো, জল তরঙ্গ, শব্দ নাকি রেডিও তরঙ্গ? খুবই ইজি কোয়েশ্চেন, সবার পারার কথা। ওকে, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ। বাকি যে আলো, জল তরঙ্গ, রেডিও তরঙ্গ, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, বাকি সব হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আর শুধুমাত্র শব্দই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো তারপরে আমাদের কনসেপ্টটা আসে হচ্ছে সেটা হচ্ছে প্রতিধ্বনির কনসেপ্ট বা ইকোর কনসেপ্ট। তো ইকো জিনিসটা কি? এটা হচ্ছে মূল শব্দ থেকে আলাদা হয়ে শব্দের যে প্রতিফলন শোনা যায় তাকে আমরা কি বলি? প্রতিধ্বনি বলি। তো প্রতিধ্বনি শোনার কিছু শব্দ আছে, মানে তুমি ধরো কথা বললে না, ধরো তুমি ফ্ল্যাটে গেলা কোনো একটা, তুমি নতুন বাসায় উঠবা। তো নতুন বাসায় উঠে যায় দেখবা যে সেখানে তো কোনো ফার্নিচার নেই, তুমি কথা বলতেছো, তুমি শুনতেছো যে তোমার আওয়াজই 2-3 বার তোমার কানের মধ্যে বাজতেছে। এই যে ঘটনাটা ঘটলো এটাকে আমরা হচ্ছে প্রতিধ্বনি বা ইকো বলি। ইকো জিনিসটা কি? মূল শব্দ থেকে আলাদা হয়ে শব্দের যে প্রতিফলন শোনা যায় তাকে আমরা প্রতিধ্বনি বলি। তো প্রতিধ্বনি শোনার শর্তটা কি? এর শর্তটা হচ্ছে যে আমাদের যে ব্রেনটা, আমাদের ব্রেনের প্রসেস করার একটা টাইম আছে। আমরা যে কোনো শব্দ শুনবো তো আমাদের প্রসেসের একটা টাইম আছে। যখন আমরা কোনো শব্দ শুনি সেটা আমাদের মাথায় 0.1 সেকেন্ড পর্যন্ত থাকতে হবে। যদি 0.1 সেকেন্ডের বেশি থাকে তাহলে আমরা বুঝবো যে না ওই শব্দটা হইছে। আর মানুষের শব্দ শোনার একটা লিমিট আছে, এটা সম্ভবত 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। ভুল হতে পারে বাট দেখে নিও যে মানুষের শব্দ শোনার যেই সীমাটা সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত হতে পারে। তো অনেক সময় শোনা যায় যে পাশে সাউন্ড বক্স আছে, কোনো মানুষ এমনি পাশে দাঁড়ায় আছে, হুট করে দেখা গেল যে মানুষটা স্ট্রোক করলো। কেন হলো?
কারণ হচ্ছে যে সেই যে স্পিকারটা পাশে ছিল, ওই স্পিকারে অনেক উচ্চ হার্জ আওয়াজ পাচ্ছিল। মানে ২০,০০০ হার্জের উপরে চলে গেছে। ধরো ৩০,০০০ হার্জ, ৪০,০০০ হার্জ এইরকম। মানুষ শুনতে পায় না কিন্তু ওটার ইফেক্ট কিন্তু ঠিকই পড়বে। তো এরকম আওয়াজের আশেপাশে থাকলে মারাও যেতে পারো। তুমি যদি প্রেশারের রোগী হও বা তোমার হার্টের সমস্যা থাকে তাহলে তুমি মারাও যেতে পারো। এত বেশি যদি সাউন্ড থাকে, এত হার্জে যদি সাউন্ড থাকে। তুমি টেরও পাবা না কিন্তু ঘটনা তো ঘটে গেছে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য শব্দকে উৎস থেকে প্রতিফলকে গিয়ে আবার ফিরে আসতে কমপক্ষে 0.1 সেকেন্ড সময় নিতে হবে। কারণ এই সেকেন্ডটা কি? আমার প্রসেস করার টাইম। এই 0.1 সেকেন্ড কি আমার প্রসেস করার টাইম। মানে তুমি এখানে দাঁড়ায় আছো তোমার বাসার মধ্যে, তোমার বাসা তো ফাঁকা, ওইদিকে দেওয়াল আছে একটা। তুমি কথা বললা, তোমার কথা শব্দটা কি আছে? নিজের বেগ আছে না? 0°C তাপমাত্রায় সে কি 330 মিটার পার সেকেন্ড বেগে চলাচল করে। সো সে কি করবে? তোমার মুখ থেকে সে গেল, শব্দটা বের হলো, দেওয়ালে ধাক্কা খেলো এবং আবার তোমার কাছে কি ফিরে আসলো। এই সম্পূর্ণ ঘটনা ঘটতে যদি 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে তুমি তোমার প্রতিধ্বনি শুনতে পাবা বা তুমি নিজের কথা শুনতে পাবা। তো এই যে ন্যূনতম দূরত্ব নির্ণয়, মানে তোমাকে বলবা যে তুমি কথা বললা, তুমি প্রতিধ্বনি শুনতে পাইছো এত সেকেন্ড পরে, বা তুমি কোথায় দাঁড়ালে প্রতিধ্বনি শুনতে পাবা। তো এইটা সলভ করার জন্য তোমার একটা ইকুয়েশন লাগবে। ওই ইকুয়েশনটা কি? ওই ইকুয়েশনটা হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু ভিটি ডিভাইডেড বাই 2। আমরা কি জানি? বেগ মানে কি? দূরত্ব ভাগ সময়। এইখানে আমার শব্দটা কি করতেছে? একবার যায় আবার ফিরে আসতেছে না? সে কি দুইবার যাচ্ছে? তার মানে কি আমি দুইবার দূরত্ব অতিক্রম করতেছি। তাহলে ভি ইজ ইকুয়ালস টু 2d ইন্টু টি। ওখান থেকে দুইটা আসছে। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাও। কারো কোনো অসুবিধা নাই? ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্রতিধ্বনির কনসেপ্টটা। যাতে ডি ইজ ইকুয়ালস টু ভিটি বাই 2। কারণ কি আমার শব্দটা দুইবার একই দূরত্ব অতিক্রম করবে। ওই জন্য আমরা দুইটা গুণ অবস্থায় চলে আসি আমাদের কোয়েশ্চেনগুলোতে বা প্রবলেমগুলোতে চলে আসি। আমরা সিকিউ সলভ করব। তো কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা একটা ফাঁপা পাইপের এক প্রান্তে আমরা যদি আঘাত করি, আঘাত করলে 0.10 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায়। কি শোনা যায়? দুইটা শব্দ শোনা যায়। তো একটা হচ্ছে পাইপের ভিতর দিয়ে গেছে, আর একটা হচ্ছে বাতাস দিয়ে গেছে। ওই সময় বায়ুর তাপমাত্রা দিয়ে দিচ্ছে 30°C। 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। লোহা, তামা, অ্যালুমিনিয়ামের শব্দের বেগ যথাক্রমে 5130। মানে লোহার জন্য বেগ কত? 5130। তামার জন্য বেগ দিয়ে দিয়েছে 3970। আর অ্যালুমিনিয়ামের জন্য বেগ দিয়ে দিচ্ছে 6420। এখন আমাদের প্রশ্নে বলছে, এটা সম্ভবত কোন বোর্ডের কোশ্চেন? সিলেট অথবা চট্টগ্রামের 24-এর কোশ্চেন সম্ভবত। ওকে, গ নাম্বারে কি বলছে? বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে আমার ন্যূনতম দূরত্ব কত করতে হবে? বায়ুতে উক্ত তাপমাত্রায় মানে কত তাপমাত্রা? 30°C তাপমাত্রায় আমি যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে আমার ন্যূনতম দূরত্ব কত? তো সলভ করি। আমার চাইছে ডি। আমরা কি জানি? ডি ইজ ইকুয়ালস টু ভিটি বাই 2। এখন আমার কি লাগবে? এখন আমার বেগ লাগবে, আমার সময় লাগবে। আমার লাগবে বেগ, আমার লাগবে সময়। তো আমার এখন বের করতে হবে যে বায়ুর তাপমাত্রা 30°C। আমাকে বলছে 0°C এর তাপমাত্রা কত? মানে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। তো যখন আমার T1 0°C, 0°C মানে 0 প্লাস 273 সমান 273 কেলভিন। যখন আমার তাপমাত্রা 273 কেলভিন, তখন আমার বাতাসের বেগ কত? V1 ইজ ইকুয়ালস টু দিয়ে দিছে 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে, এখন আমার তাপমাত্রা কত হয়ে গেছে? এখন আমার তাপমাত্রা হয়ে গেছে T2 ইজ ইকুয়ালস টু 30°C, মানে কত কেলভিন? 30 যোগ 273 কেলভিন, মানে 303 কেলভিন। এই অবস্থায় আমার বাতাসে শব্দের বেগ কত হবে? বাতাসের শব্দের বেগ V2 আমার নির্ণয় করতে হবে। V2 ইজ ইকুয়ালস টু হোয়াট? আমরা একটা ইকুয়েশন জানি। কি ইকুয়েশন? V1 বাই V2 ইজ ইকুয়ালস টু রুট ওভার T1 বাই T2। এই ইকুয়েশনটা আমরা জানি। তাহলে আমি V2 এর ভ্যালু আরামসে বের করতে পারবো। মান বসিয়ে দিই। V1 এর মান কত? 330। V2 আমরা বের করবো ইজ ইকুয়ালস টু রুট ওভার T1 এর মান 273, T2 এর মান 303। সলভ করি। বা 330 ডিভাইডেড বাই রুট ওভার 273 ডিভাইডেড বাই 303 ইজ ইকুয়ালস টু V2। তাহলে আমার V2 এর মান কত আসে? ক্যালকুলেট করো তো। আমিও ক্যালকুলেট করি, তোমরা ক্যালকুলেট করো, দেখি কে আগে পারে। আমি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমার ভ্যালু আসে 347.65 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা এটা ধরেই হিসাব করব। এখন আমাদের কি বলছে? আমাদের দূরত্বটা লাগবে। কত দূরত্ব? ন্যূনতম দূরত্ব। আর ন্যূনতম দূরত্ব মানে একদম যত নিম্ন সময় বা যত কম সময় আমরা শব্দটা পাবো, প্রতিধ্বনিটা পাবো, সেটাই তো আমার ন্যূনতম দূরত্বটা আসবে। তার মানে আমরা আমরা নিম্নতম কত সময় বা ন্যূনতম কত সময়ে একটা প্রতিধ্বনি শুনতে পাই বলো তো? কেবলই দেখছি যে আমাদের সেটার জন্য সময় লাগে t is equals to 0.1 সেকেন্ড। কত লাগে? 0.1 সেকেন্ড। এখন আমাদের সেটাই করতে হবে। t 0.1 এর জন্য আমার ন্যূনতম দূরত্ব কত হবে? তো d is equals to v এর মান কত পাইছি আমরা? 347.65। t এর মান কত আমরা জানি যে আমাদের শব্দ শুনতে মস্তিষ্কের 0.1 সেকেন্ড লাগে। আর কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে, কারণ আমার শব্দটা একবার গেছে, যে আবার আসছে, এজন্য দুইবার দুইটা চলে আসে। তো আমার ডিসটেন্সটা একটা লাগবে, দূরত্ব তো একটা লাগবে। আমি তো দুইবার যাওয়া আসা করব না। আমার একবারে কত হয় সেটা আমার মাপতে হবে। তো ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেট করি কত আসে। 347.65 গুণন 0.1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু, আমার দূরত্ব হচ্ছে 17.383 মিটার। আমার ন্যূনতম দূরত্ব 17.383 মিটার হতে হবে। এটাই কি আমার অ্যান্সার। দেখো তো অ্যান্সার একজন মিলাও, সব ঠিক আছে কিনা। ওকে, একজন বললো ঠিক আছে। ওকে, ভেরি গুড। হয়ে গেল। ওকে, এটা ছিল আমাদের গ নাম্বারের অ্যান্সার। কিসের অ্যান্সার ছিল এটা? গ নাম্বারের অ্যান্সার। তো আমরা এখন ঘ নাম্বারে চলে যাবো। ঘ নাম্বারে কি বলছে? উদ্দীপকের পাইপটি কিসের তৈরি? এটা হচ্ছে আমাদের গাণিতিক বিশ্লেষণের মতামতের মাধ্যমে আমাদের মতামত দিতে হবে। তো কিসের তৈরি বলতে হলে আমার দেখতে হবে যে ঠিক আছে, আমার পাইপের মধ্যে থেকে কত বেগে যাচ্ছে। আমি যদি সেটা বের করতে পারি, তাহলেই তো আমি বুঝবো যে আচ্ছা, এখানে আমার 3টা দেওয়া আছে, এই 3টার সাথে তুলনা করে আমি বুঝতে পারবো যে এটা
আমার কিসের তৈরি? পাইপটা কি অ্যালুমিনিয়ামের, লোহার না তামার? আমার এখন ম্যাথ করতে হবে। তো ঠিক আছে, আমরা ঘ নম্বর ম্যাথটা করি। ঘ নম্বর ম্যাথের জন্য আমি দেখতেছি যে আমার শব্দটা যে পাইপের ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? যে পাইপের ভিতর যাচ্ছে, এই পাইপটা কত বড়? এই পাইপটা আমার 40 মিটার। তার মানে আমার শব্দকে 40 মিটার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। কি করতে হচ্ছে? 40 মিটার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তারপর আমার বলছে যে আমি ২ টা শব্দ শুনতে পাইছি। কয়টা শব্দ? ২ টা শব্দ শুনতে পাইছি। একটা হচ্ছে পাইপের ভিতর দিয়ে গেছে। কি করছে? পাইপের ভিতর দিয়ে চলে গেছে। যে পাইপের ভিতর দিয়ে যাবে সে কি? খুব দ্রুত চলে যাবে। তো এটা আমার যেই পাইপ হোক এর ভিতর দিয়ে চলে গেছে। আর একটা আমি যে বাইরে থেকে ধাক্কা দিছি বা আঘাত করলাম, এই আঘাতের কারণে কি বাতাসে ছড়িয়ে যাবে। শব্দগুলা কি হয়? বাতাসে ছড়িয়ে যায়। আর সেখান থেকে আমার কাছে আসবে। এই ২ টা আমার কানে যাওয়ার সময় একবার হচ্ছে যখন পাইপের ভিতর থেকে গেছে, সে আমার কাছে একবার আসলো। তার 0.107, এই দেখো 0.10 সেকেন্ডস সময় পরে আমার বাতাসের আওয়াজটা আমার কানে আসতেছে। তো আমরা ধরি যে বাতাসের জন্য মানে বাতাসের জন্য হচ্ছে বাতাসের জন্য বা বাতাস দিয়ে, আচ্ছা এইভাবে না লিখে বাতাস দিয়ে লেখা ভালো। বাতাস দিয়ে শব্দ যেতে, কারণ আমি তো জানি না যে এক্সাক্ট কত সময় গেছে। আমি জানি যে ২ টার একটা সময়ের পার্থক্য আছে। বাতাস দিয়ে শব্দ যেতে সময় লাগছে কত? সময় লাগছে টি এ সময়। মানে এতে কি? এয়ার। ধরি ও ১ সেকেন্ডে বা টি এ সেকেন্ডে আমার কানে যাবে। আমার আঘাত করার টি এ সেকেন্ড পরে আমার কানে আসবে। আর পাইপ দিয়ে শব্দ যেতে, মানে শব্দ আমার কানে আসতে সময় লাগছে কত? টিপি। আমার তো এক্সাক্ট বলা নাই যে কত সময় পর শুনছি। আমার বলা আছে ২ টার মধ্যকার পার্থক্য। আমি ধরি যে বাতাসে টি এ সময় পরে আমার হচ্ছে কানে আসছে। আর পাইপ দিয়ে টিপি সময় পরে আমার কানে আসছে। এখন আমার বলা আছে যে এই যে টিএ আর টিপির মধ্যে যে পার্থক্য, অবশ্যই লোহা দিয়ে আমার আওয়াজটা আমি আগে শুনতে পাবো। তার মানে আমার টিপিতে কম সময় লাগবে। আর বাতাসে কি আস্তে আস্তে আসবে, যেহেতু পাইপ আমার একটা সলিড মাধ্যম, মানে কঠিন বস্তু। সেখান থেকে কি হবে? সেখান থেকে খুব দ্রুত আমার কাছে আওয়াজ আসবে। আর বাতাস দেখি দেরিতে আসবে। তার মানে কি আমার টিএটা বড় হবে। আমার টিএ কি গ্রেটার দেন টিপি হবে অবশ্যই। তাহলে টিএ থেকে টিপির যদি আমি বিয়োগ করি তাহলে আমার কত আসবে? 0.107 সেকেন্ড। মানে আমার এই বাতাসের যে সময়টা লাগলো, বাতাস এবং পাইপের ভিতরকার যে সময়টা, শব্দ যাওয়ার যে সময়টা, সেই ব্যবধানটা, সেটাই হচ্ছে আমাদের 0.10 সেকেন্ড। টিএ মাইনাস টিপি ইজ ইকুয়ালস টু 0.107। আর বাতাসে আমার বেগ কত ছিল বলতো? বাতাসে আমার শব্দের বেগ কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস যখন চলতেছে তখন আমার বেগ ছিল 347.65। 347.65। আমাদের কি লাগবে বলতো? আমাদের লাগবে, আমি তো জানি যে বাতাসের ভিতর দিয়ে কত গেছে। আমার জানতে হবে আমার পাইপের ভিতর দিয়ে কত গেছে। এটা জানলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? এটা জানলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আমরা আবার কি জানি? আমরা ডিসটেন্সটা জানি যে কত দূরত্ব সে অতিক্রম করছে। তাহলে আমরা কি TA ইজ ইকুয়ালস টু, যেটা আমরা জানি D ইজ ইকুয়ালস টু VT/2, এটা জানি। কিন্তু আমরা কি এখানে প্রতিধ্বনির কাজ করতেছি? আমরা এখানে প্রতিধ্বনির কাজ করতেছি না। এখানে আমাদের শব্দ নিজের মতো করে গেছে, একবারই গেছে। তার মানে আমরা নরমাল ইকুয়েশন ব্যবহার করতে পারবো। V ইজ ইকুয়ালস টু D/T, দূরত্ব ভাগ সময়। আমরা কি জানি? আমরা সময় তো জানি। আমরা তো সময় জানি। তাহলে আমাদের সময়ের জন্য বের করতে হবে T ইজ ইকুয়ালস টু কি? D/V। আর এটা বাতাসের বেগও হতে পারে, আমার পাইপের বেগও হতে পারে। তাহলে আমি এই পাইপের বেগটা পেয়ে যাবো না? এই টিপি দিয়ে যদি আমি ফেলি তাহলে আমি পাইপের বেগটা পেয়ে যাবো। তাহলে আমার TA ইজ ইকুয়ালস টু কি আসে? এই যে D, এই D যেটা হচ্ছে 40 মিটার। কত এটা? 40 মিটার। নিচে হচ্ছে VA, বাতাসের বেগ। এটা কত? আমরা পারি। আমরা জানি। আমরা এই ডিও জানি, আমরা এই ভিএও জানি। এটা হচ্ছে 40 মিটার আর ভিএটা কি 347। কারণ টিপির ক্ষেত্রে আমরা কি জানি? টিপির ক্ষেত্রে আমরা ডিটা জানি, ভিপিটা আমার বের করতে হবে। আর এই দুটার ব্যবধান তো আমি জানি। তাহলে কি আমার ইকুয়েশন ফর্ম হয়ে গেল না? অবশ্যই আমার ইকুয়েশন ফর্ম হয়ে গেল। ভ্যালুগুলো বসিয়ে দিই। টিএ মানে কি? টি ডিভাইডেড বাই ভিএ। ভিএটা কি? বাতাসে বেগ। মাইনাস টিপি। এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই
ভিপি, এর ভিপিটা কি, পাইপের মধ্যকার বেগ, ইজ ইকুয়ালস টু 0.107 সেকেন্ডস। কমন নেই, ডি কমন, 1/VA মাইনাস 1/VP 0.107 সেকেন্ড, বা সলভ করি, 1/VA মাইনাস 1/VP ইজ ইকুয়ালস টু 0.107 ডিভাইডেড বাই 40। এটা একটা। আর আমার ভিপিটা সলভ ফ্রি করতে হবে। এই যে মাইনাস আসে না, আমার তো মাইনাস পছন্দ না। আমাকে মাইনাস পছন্দ না, আমি ওকে যদি ডান দিকে পাঠিয়ে দিই ও কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এ যে আছে এটাকে যদি বাম দিকে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে আমি 1/VA মাইনাস 0.107 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়ালস টু 1/VP লিখতে পারি। 1/VP লিখতে পারি। আমার একটু জায়গা নিতে হবে, দাঁড়াও। সেভ করে ফেলি। আচ্ছা, তো কি আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো, 1/VA মাইনাস 0.107 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়ালস টু 1/VP। ভি এর মান কত দেখলাম আমরা, ভি এর মান আমরা দেখছি 347.65 মিটার পার সেকেন্ড, বা 1/347.65 মাইনাস 0.107 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়ালস টু 1/VP। সবগুলোকে আমি উল্টো উল্টো করে লিখতে পারি, বা 1 ডিভাইডেড বাই 1/347.65, 1 ডিভাইডেড বাই মানে হচ্ছে সবগুলোকে আমি উল্টে দিয়েছি, মাইনাস 0.107 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়ালস টু ভিপি আমি লিখতে পারি। আর এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা ভেলোসিটি ইন দ্য পাইপ পেয়ে যাবো, মানে পাইপের ভিতরে আমার বেগ কত এসে সেটা পেয়ে যাবো। তো তোমরা এটা সলভ করে দেখি মানটা কত আসে। ডিভাইড বাই 1/347.65 বিয়োগ 107 ডিভাইডেড বাই 40, এটা করলে আমার ভ্যালু আসে VP is equals to 4963.85 মিটার পার সেকেন্ড। যেহেতু বেগ বেগ হলে কি হবে, মিটার পার সেকেন্ড হবে। এখানে আমরা দেখব আমাদের কত আসছে, 4963.85, 4963.85 আমরা পাইছি। এখানে কার সাথে মেলে, এখানে তামা তো অনেক ছোট, 4900 সাথে তো অনেক ছোট, 1000 ছোট, 6420 তো অনেক বেশি বড়, 5130 কাছাকাছি যায়। 4900 কাছাকাছি হচ্ছে 5100, 200 পার্থক্য। আর 3900 মানে 1000 পার্থক্য। তো কার পার্থক্য সব থেকে কম, লোহা, লোহার পার্থক্য সব থেকে কম। তাহলে আমরা কি বলতে পারি, আমার পাইপটা সম্ভবত লোহার তৈরি। এটাই আমাদের অ্যান্সার। তাহলে ম্যাথটা বোঝা গেল। ম্যাথটা কিন্তু কঠিন ছিল না, ম্যাথটা ছিল সহজ। খালি সিস্টেমটা কোথায় ছিল, পার্থক্যটা ছিল এই যে ব্যবধান ধরাটা, এই ব্যবধানটাকে ধরা, আর আমার ভিডি ইজ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, বেগ সমান দূরত্ব ভাগ সময়। এই দুইটা কনসেপ্ট যদি তোমার মাথায় থাকতো তাহলে এই ম্যাথটা তুমি ইজিলি সলভ করতে পারবা। এই কনসেপ্টটা যদি মাথায় থাকে ইজিলি ক্লিয়ার করতে পারবে। যদি প্রতিধ্বনি থাকতো তাহলে আমার দূরত্ব দুইবার যাওয়া আসা করতে হতো, তখন আমার 2 গুণ করা হিসাব ছিল। এখানে কি হয়েছে, পাইপটা শুধু একবারই গেছে, সে একবার দূরত্ব অতিক্রম করছে, আমি শুনতে পেয়েছি। সেই ক্ষেত্রে আমার 2টা আসেনি, ডিরেক্ট বেগ সমান দূরত্ব ভাগ সময়। এই কোয়েশনটা দিছি, আর দুটার মধ্যে সময় পার্থক্য নিচ্ছি, নিয়ে কোন তাপমাত্রার জন্য বেগ কত সেটাও বের করলাম। কি দিয়ে বের করছি, V1/V2 ইজ ইকুয়ালস টু √T1/T2, এটা আমরা ইউজ করছি। করে আমরা বেগটাও পেয়ে গেলাম। তারপর বেশি আমাদের মান সবগুলো বসাই দিলাম, বসাই দিয়ে আমাদের বিপিটা চলে আসলো। তারপর আমরা কি করলাম, কোন কোন পদার্থের বেগ কত সেগুলোর সাথে আমরা তুলনা করলাম, দেখলাম যে লোহার সাথে এর যেই বেগের পার্থক্য সেটা খুবই কম। তার মানে কি সম্ভবত সে লোহার তৈরি। এটাই হয়েছে।
তারপরে চলে আসে আমাদের নেক্সট ম্যাথ। একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। কত মানে সে পাহাড়ে দাঁড়ায় আছে। ধরো এখানে তোমার পাহাড়। ঠিক আছে? এখানে খুব পাহাড়। তুমি এখানে দাঁড়ায় আছো। এখানে দাঁড়ায় তুমি যখন আওয়াজ করছো, আওয়াজ করে তুমি আবার শুনতে পাইছো। কি শুনতে পাইছো? প্রতিধ্বনি শুনতে পাইছো। তোমার টোটাল সময় লাগছে কত? 0.5 সেকেন্ড। তারপরে বলছে সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায় 0.44 সেকেন্ডের প্রতিধ্বনি শুনতে পাইছো। কি হয়েছে এখানে? সময় তো কমে গেছে। মানে তুমি ডান দিকে পাহাড়ের আরো কাছে চলে গেছো। পাহাড়ের যখন তুমি আরো 10.32 মিটার কাছে গেছো, কত দূরত্ব এটা? এটা হচ্ছে 10.32 মিটার দূরত্ব যখন কাছে যখন চলে গেছো, তখন তোমার শব্দ গিয়ে আবার ফেরত আসতে টোটাল কত সময় লাগছে? 0.44 সেকেন্ড। মানে প্রতিধ্বনি শুনতে তোমার 0.44 সেকেন্ড লাগছে। তো প্রশ্ন করা হয়েছে যে বায়ুমণ্ডলে শব্দের বেগটা কত হবে? বায়ুমণ্ডলে আমার শব্দের বেগ কত হবে? এখানে কিন্তু আমার ডিরেক্ট বলা নাই যে পাহাড় থেকে আমি কত দূরত্বে আছি। এখানে জাস্ট বলা আছে যে পার্থক্যটা এরকম। তার মানে আমি সময় ব্যবধান বের করতে পারি এখান থেকে। আমার ডেল্টি আসছে এখানে, তাই না? কত মানে কত ডিফারেন্স হয়েছে সময়ের? আমি 0.5 যেখানে শুনতে পাইছিলাম, আমার ডিস্টেন্স আমি তখন 10.32 অতিক্রম করলাম, তখন আমি 0.44 সেকেন্ডে শুনতে পাইছি। তার মানে আমার কতখানি সময়ের ব্যবধান কমলো? হিসাব করে দেখি। 0.5 মাইনাস 0.44 হচ্ছে 0.06 সেকেন্ড। 0.06 সেকেন্ড আমার কমে গেছে। কেন কমে গেছে? 10.32 মিটার যাওয়ার পরে। আমরা কি জানি? বেগের ইকুয়েশন আমার কাছে ডিস্টেন্সটা আছে। এই ডিস্টেন্সটা কি? এটা হচ্ছে পার্থক্যের ডিস্টেন্স। আর তোমার সময়টাও কি? পার্থক্যের। তাহলে বেগ সমান আমি ডি বাই টি লিখতে পারি। এখানে কি হয়েছে? একবার যায় আবার ফেরত আসছি। এই যে 10.32 গেছে না? এখানেও কি একটা যায় আসার বিষয় আছে? যায় আসার বিষয় আছে। এখানেও আমার দুইটা গুণ হয়ে যাবে। 2d বাই টি। আমাদের ভেলোসিটি লাগবে। কি চাইছে? বায়ুমণ্ডল বেগ চাইছে। তাহলে 2 ইন্টু ডি এর মান কত? 10.32 হচ্ছে ডেল টি। আর এটা হচ্ছে ডেল ডি। ডেল মানে কি বোঝায়? ডেল মানে বোঝায় হচ্ছে পার্থক্যটা। ডেল দিয়ে পার্থক্য বোঝায়। আর রসায়নে এই ডেলটা দিয়ে তাপ বোঝায়। এটা কিসে বোঝায়? এটা কেমিস্ট্রিতে বোঝায়। এটা হচ্ছে কেমিস্ট্রিতে। আর ডেলটা দিয়ে কিসে পার্থক্য বোঝায়? এটা হচ্ছে যে কোনো ভ্যালুগত মানে মানগত। তো তো তোমরা হয়তো শুনে থাকবা যে বন্ধু স্কুল তোমাদের জন্য বলতে তোমাদের ছোট ভাই বোনদের জন্য 27-28 ব্যাচের জন্য এখন ফুল দমে আরো একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছে, যেখানে আমরা সকল বিষয় নিয়েই কাজ করব। তোমার যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সবগুলো সাবজেক্ট নিয়ে শুরু করবো আর কি। তো তোমাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি যাতে আমরা এটা ভালোভাবে পরিচালনা করতে পারি। সবকিছু প্রস্তুতি প্রায় হয়ে গেছে, সামনেই লঞ্চ করব। তো হ্যাঁ, আমাকে বলো ভি এর মান কত আসবে? তোমার ডেলটি কত? 0.06। তোমার বেগের মান কত আসবে বলো দেখি? 2 ইন্টু 10.32 ডিভাইডেড বাই 0.06। তাহলে মান আসে আমার 344 মিটার পার সেকেন্ড। এই বেগ মানে বায়ুমণ্ডল আমার বেগ কত তখন? 344 মিটার পার সেকেন্ড। অনেকে বলতেই পারো যে ভাইয়া আমরা তো ডেল দিয়ে তো করিনি, ডি দিয়ে করছি, টি দিয়ে করছি, তাহলে আপনি এখানে পার্থক্য কেন দিলেন? পার্থক্য নিয়েছি কারণ হচ্ছে আমার এখানে পার্থক্য বাদ দিয়ে অন্য কিছু বলা নাই। অন্য যে বায়ুমণ্ডলের তাপমাত্রা কত সেখান থেকে যে বের করবো, সেটার কোনো স্কোপ নাই। তার মানে আমাকে পার্থক্য ধরেই করতে হবে। তো যখন আমি দ্বিতীয় মানে আমার ডিস্টেন্সেও পার্থক্য আছে, আমার সময়ের মধ্যেও পার্থক্য আছে। তো এই দুই পার্থক্যের কারণে আমি খুব ইজিলি আমার ভেলোসিটির ইকুয়েশনটা ইউজ করলে আমার ভেলোসিটিটা বা বেগটা চলে আসে আরামসে। আমার বেগটা চলে আসে। তোমাকে কেউ ক্লাস করতেছো আদৌ? আমি তো কোনো এনগেজমেন্ট দেখতেছি না। ক্লাস বোরিং নাকি? ক্লাস বোরিং মনে হচ্ছে। স্যাড, ভেরি স্যাড। ওকে।
নিজের এখানে কমেন্ট নাই করি। দেখি মানুষজন কোথায়? মানুষজন নাই। ওকে। সো গ নাম্বারের অ্যান্সার তো আমরা পাইছি। বায়ুমণ্ডলে শব্দের বেগ কত? ৩৪৪ মিটার পার সেকেন্ড। ঘ নাম্বারের কোয়েশ্চেন আমাদের কি বলছে? ঘ নাম্বার কোয়েশ্চেনে আমাদেরকে বলা হয়েছে বালকটি শব্দ উৎপন্ন করার পর পাহাড়ের দিকে ৭০ মিটার যদি এগিয়ে যায় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা? এই যে আমার পাহাড় তো আছে এখানে, তাই না? আমার এখানে পাহাড় আছে। তোমার বালক তো একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এখন আমরা কি জানি? এখানে আমার বাতাসের শব্দের বেগ ৩৪৪ মিটার পার সেকেন্ড। আমি যদি এটা জানি, আর আমি জানি যে এ হচ্ছে যখন শব্দ করছে, শব্দ করে আবার যখন ব্যাক আসছে, কত সময় লাগছে? 0.5 সেকেন্ড লাগছে। সরি, কি 0.5 সেকেন্ড সময় তার লাগছে। তো আমি এখান থেকে কি ডিসটেন্সটা বের করতে পারবো যে সে কত দূরত্বে আছে? অবশ্যই বের করতে পারবো। এখন এ কি করছে? আমার এই বান্দার ভিতরে কিছু খুবই ভালো শক্তি আছে। যে ও খুবই অল্প সময়ের মধ্যে, মানে কোনো সময়ের মধ্যেই না, সে আওয়াজ করলো, সে শব্দ তৈরি করলো এই একটা ডি ডিসটেন্স থেকে। সে যখনই শব্দ তৈরি করছে, কোনো এক অলৌকিক কারণে সে ৭০ মিটার আগায় গেছে। সে কি করছে? সে তার অবস্থান থেকে ৭০ মিটার আগায় চলে গেছে। আগে তো সে ডি দূরত্বে ছিল। আর সে যে দূরত্ব ছিল সেখান থেকে সে আরো ৭০ মিটার পাহাড়ের দিকে চলে গেছে। সে শব্দ তৈরি করছে কত দূরত্বে? ডি দূরত্বে। আর কোনো এক অলৌকিক ক্ষমতার কারণে সে একদম ওই ইনস্ট্যান্টেই ৭০ মিটার ডান দিকে সরে গেল। এখন আমার বা যাত্রীর কাছে প্রশ্ন যে এই যে সরে গেল, সে এখন এই প্রতিধ্বনিটা শুনতে পাবে কিনা? এই যে আওয়াজটা ফেরত আসতেছে, সেই প্রতিধ্বনিটা শুনতে পাবে কিনা? এটা আমার এখন বের করতে হবে। তা আমি কিভাবে বের করব? চিন্তা করি। আচ্ছা, ও তো আওয়াজ করলো। ও আওয়াজ করে যদি ৭০ মিটার আগায় যায়, আমার এমন এক দূরত্বে থাকতে হবে, পাহাড় থেকে আমার এমন এক দূরত্বে থাকতে হবে, যাতে আমি 0.1 সেকেন্ডের বেশি সময় ধরে এই প্রতিধ্বনিটা শুনতে পাই। বা এই শব্দ যে আসতেছে, তার আসতে যাতে 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে। তাহলে আমি প্রতিধ্বনিটা শুনতে পাবো। তাই না? আর আমাদের রেশ কি? 0.1 সেকেন্ড। আমাদের ব্রেন তো দুর্বল। আমাদের ব্রেনের 0.1 সেকেন্ড সময় লাগবে শব্দটা ক্যাচ করতে। এইটাই। যে আচ্ছা ঠিক আছে। আমি তাহলে এখন বের করব যে ও কত দূরত্বে ছিল। ও কত দূরত্বে ছিল। আমাদের স্টেপ কি থাকবে? আমাদের স্টেপ থাকবে, ১ম স্টেপ যে কত দূরত্বে ছিল। ১ম এ কত দূরত্বে ছিল। তারপরের স্টেপ থাকবে আমার যে ও ৭০ মিটার যে গেল, সে পাহাড় থেকে কত দূরে আছে। এখন সে কত দূরে আছে। মানে আমার এই ডিসট্যান্সটা লাগবে। এই ডিসট্যান্সটা লাগবে। তারপর আমি দেখব যে 0.1 সেকেন্ড সময় লাগছে কিনা। আমার বাতাসের ওর কান পর্যন্ত আসতে 0.1 সেকেন্ড সময় লাগছে কিনা। সে কি করবে? একবার এই ডি দূরত্ব, এই যে আওয়াজ করলো, সে ডি দূরত্বও যাবে। যাওয়ার পরে সে যে ৭০ মিটার আগায় গেছে, ৭০ মিটার আগায় গেছে, এখানে যে দাঁড়ায় আছে, এখানেও আসবে। মানে কি আমার শব্দটা এই পরিমাণও ট্রাভেল করবে, আবার ফেরতের ৭০ মিটার আসার আগ পর্যন্ত, মানে ৭০ মিটার দূরে যাওয়ার পরও সেই ডিসটেন্সটা ট্রাভেল করবে। মানে 2 ইনটু ডি হবে না। এখানে হবে ডি প্লাস এই যে ডিসটেন্সটা, এইটা। এইটা মিলে আমার একটা ডিসটেন্স আসবে। আর তার উপর আমার টি বের করতে হবে। টি যদি আমার 0.1 সেকেন্ডের থেকে বেশি হয়, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আমি শুনতে পাবো। তো ঠিক আছে, সলভ করা শুরু করি। যে আমার বাতাসের বেগ কত? বাতাসের শব্দের বেগ ৩৪৪ মিটার পার সেকেন্ড। তাহলে আমার ডিসটেন্স কত আছে সেটা আমরা বের করি। আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু 2d ডিভাইডেড বাই টি, বা ডি ইজ ইকুয়ালস টু কি? ভিটি বাই 2। ভি এর মান কত? ৩৪৪। সে কতক্ষণ ধরে শুনছে বলো দেখি? সে শুনছে 0.5 সেকেন্ড ধরে। আর 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা ডিসটেন্স পেয়ে যাবো। ডিসটেন্সের ভ্যালু কত? ৩৪৪ গুণ 0.5 ডিভাইডেড বাই 2। সে ৮৬ মিটার দূরে আছে। সে কত দূরে আছে? আর এই দূরত্ব হচ্ছে ৮৬ মিটার। এই ডি এর ভ্যালু কত? ৮৬ মিটার। এখন এই ৮৬ মিটারের পরে সে কি করছে? এই যে ৭০ মিটার সে সরে গেল। ৭০ মিটার সরে গেলে সে এখন পাহাড় থেকে কত দূরে থাকবে বলো তো? পাহাড় থেকে দূরে থাকবে, পাহাড় থেকে ৮৬ বিয়োগ ৭০ সমান ১৬ মিটার দূরে থাকবে।
সে 16 মিটার দূরে থাকবে। তাহলে আমার আওয়াজকে বা শব্দকে মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে বলো দেখি? তাকে তো সবার আগে এই 86 মিটার যেতেই হবে পাওয়ার পর্যন্ত। তারপরে সে যে 70 মিটার চলে গেল, আমার যে মানুষটা সে 70 মিটার চলে গেল কোনো এক অলৌকিক ক্ষমতার কারণে, তাকে আরো 16 মিটার অতিক্রম করতে হবে। আমার শব্দ 86 মিটারও যাবে, আবার সে 70 মিটার, মানুষটাই 70 মিটার চলে গেছে, তাকে মানুষ পর্যন্ত পৌঁছাতে আরো 16 মিটার যেতে হবে। এই টোটাল ডিসটেন্সটা আমার অতিক্রম করতে হবে। টোটাল ডিসটেন্স কত তাহলে? 86 যোগ 16। টোটাল ডিসটেন্স হচ্ছে আমার 102 মিটার। টোটাল ডিসটেন্স আমার 102 মিটার। আর একটু জায়গা লাগবে, দাঁড়াও। এতগুলা বড় আছে। ঠিক আছে, এখন এই যে ডি প্রাইম আমার 102 মিটার হলো, মানে 102 মিটারের জন্য আমার সময় কত লাগে? আমরা কি জানি? আমরা জানি ডি প্রাইম ইজ ইকুয়ালস টু ভিটি, তাই না? ডি প্রাইম ইজ ইকুয়ালস টু ভিটি। টি প্রাইম দিয়ে দিই, তাহলে টি প্রাইম ইজ ইকুয়ালস টু কত হবে বলো দেখি? ডি বাই ভি। ডি বাই ভি ডিস্টেন্স কত? 102। আর আমার বাতাসে শব্দের বেগ কত? 344। এ তো চেঞ্জ হচ্ছে না। তাপমাত্রা চেঞ্জ হলে আমার বাতাসের বেগ চেঞ্জ হবে, মানে বাতাসে শব্দের বেগ চেঞ্জ হবে। তাপমাত্রা তো চেঞ্জ নাই। 102 ভাগ 344 সমান কত? 0.2965 সেকেন্ড। এটা কি আমার 0.1 সেকেন্ড থেকে বেশি? হ্যাঁ, 0.2965 ইজ গ্রেটার দেন 0.1 সেকেন্ড। তার মানে কি? শব্দ শুনতে পাবে, সে শব্দ শুনতে পাবে। কারো কোনো প্রশ্ন? ওকে, কারো কোনো প্রশ্ন নাই নাকি? অপেক্ষা করি। লেখো লেখো, কোনো প্রশ্ন আছে কিনা। ভাবতেছি তোমাদের নেক্সট ক্লাস গুগল মিটে নিব। টেস্ট করব, টেস্ট। যদিও গুগল মিটে 1 ঘন্টার উপরে তো ক্লাস নেওয়া যায় না। আর ফেসবুকে ক্লাস নিচ্ছিলাম এই কারণে যে ওর হয়তো রেকর্ডিং থেকে যাবে, কিন্তু নতুন পলিসি করছে যে 30 দিন পরে লাইভ ক্লাসের রেকর্ডিং থাকে না। তো ঘুরে ফিরে যেই লাউ সেই কদু, অন্য কিছু ট্রাই করে দেখি। ওকে, তো এই ম্যাটটা তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, আমরা চলে আসি পরবর্তী ম্যাথে। এখানে বলা হয়েছে একটি শব্দ উৎস এস থেকে নির্গত শব্দ তরঙ্গ একটি প্রতিফলকের দিকে যাচ্ছে। এই যে শব্দ উৎস যেটা আছে, কি করতেছে? একটা প্রতিফলকের দিকে যাচ্ছে। এখানে কি একটা দেওয়াল আছে, ও কি করে? প্রতিফলন করে, শব্দের প্রতিফলন করে, নামটাই প্রতিফলক। তো চিত্রে 0.125 সেকেন্ড সময়ে 2.5টি কম্পন দেখানো হয়েছে। কয়টা কম্পন দেখানো হয়েছে? 2.5টা কম্পন। তো শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার এবং উৎস হতে প্রতিফলকের দূরত্ব 16 মিটার। শব্দ তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। আমাদের কি দেওয়া আছে? 0.0125 সেকেন্ডে সে কয়টা কম্পন সম্পন্ন করছে? সে 2.5টা কম্পন সম্পন্ন করছে, তাই না? তো আমরা কি জানি? আমরা জানি পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে তার একটি পূর্ণ, তার একটি কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, একটি কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেটা হচ্ছে কি আমার পর্যায়কাল বা টি। আমার কি চাইছে? কম্পাঙ্ক চাইছে। এখন কম্পাঙ্ক বের করতে হলে আমার এফ লাগবে। এফটা কি? ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা থেকে আমরা আনতে পারি। এখানে আমরা ল্যামডাটা জানি, ভিটা আমরা জানি না। এখানে আবার আমরা এফটা বের করতে চাইছি। আমরা ইজিলি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা তো পর্যায়কাল জানি, এফ ইজ ইকুয়ালস টু 1/t, এটা আমরা জানি না। টিটা কি? 1 সেকেন্ড, মানে একটা কম্পন করতে তার কত সময় লাগে। এখানে বলছে আড়াইটা কম্পন করতে তার 0.0125 সেকেন্ড লাগে, তাহলে একটা কম্পন করতে কতক্ষণ লাগবে?
এটা ঐকিক নিয়ম। 2.5টা কম্পন করতে তার লাগে 0.0125 সেকেন্ড। একটা কম্পন কমপ্লিট করতে 0.0125 ডিভাইডেড বাই 2.5 সেকেন্ড লাগবে। তো এইটা কত সেকেন্ড? এটা আমার বলছে যে 5 ইন্টু 10⁻³ সেকেন্ড। এটা কি আমার? এটা হচ্ছে আমার পর্যায়কাল টি। এটা হচ্ছে আমার পর্যায়কাল টি। কম্পাঙ্ক আমার এফ লাগবে। এফ ইজ ইকুয়ালস টু কি জানি আমরা? 1/t। 1 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻³ এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু আসে 200 সেকেন্ড ইনভার্স 1 বা 200 হার্টজ। ক নম্বরটা হলো? গ নম্বরটা কিন্তু হয়ে গেল। তো ঘ নম্বর বলছে এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। মানে এখন আমার প্রতিধ্বনি শোনার বিষয়টা চলে আসলো, যে আমি যে এই দূরত্বে আছি, মানে 0.0125 সেকেন্ডের মধ্যে যেটুকু যাবে আবার ফেরত আসবে, এর মাঝে আমি প্রতিধ্বনি শুনতে পারবো কিনা। ঠিক আছে, আমরা ঘ নাম্বারটা সলভ করি। আমার কি কি বলা আছে? আমার বলা আছে 0.0125-এ 2.5টি কম্পন দিয়ে দিছে। ওখান থেকে আমরা পর্যায়কাল পাইছি, ওখান থেকে আমরা কম্পাঙ্ক পাইছি, মানে এফ আছে, টিও আছে। কারণ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার, আমার কাছে ল্যামডা দিয়ে দিছে। আর উৎস থেকে প্রতিফলকের দূরত্ব মানে আমার ডি দিয়ে দিছে হচ্ছে 16 মিটার। আমার টি যদি 0.1 সেকেন্ডের থেকে বেশি হয় তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো। যদি আমার সময়টা 0.1 সেকেন্ডের থেকে কম হয় তাহলে আমি শুনতে পাবো। তো ঠিক আছে, আমরা এখন সলভ করি। সলভ করার জন্য আমরা গ থেকে কি পাইছি? আমাদের কম্পাঙ্ক কত? 200 হার্স। আর ভি ইকুয়ালস টু আমরা কি জানি? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ এর মান 200, ল্যামডার মান কত আছে বলো দেখি? ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার ইন্টু 1.7 মিটার পার সেকেন্ড। এখানে এককটা কিভাবে কাজ করছে? এফটা হচ্ছে হার্জ। হার্জ মানে কি? সেকেন্ড ইনভার্স। আর ল্যামডাটা কি? মিটার। এই দুটা মিলে মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমার বেগ কত? বেগ হচ্ছে 200 গুণন 1.7 ইজ ইকুয়ালস টু 340 মিটার পার সেকেন্ড। এই বেগে আমি হচ্ছে কি করছি? আমার তরঙ্গটা চলছে। এই বেগে আমার তরঙ্গটা চলছে। আমাদের কি দেওয়া আছে? আমাদের দূরত্ব হচ্ছে, দূরত্ব কত? 16 মিটার দূরত্বে আছে। 16 মিটার মানে আমার আওয়াজটা এই প্রতিফলক থেকে 16 মিটার দূরত্বে আছে। 16 মিটার দূরত্বে আছে। তো আমার আওয়াজটা একবার 16 মিটার যাবে, আবার 16 মিটার আসবে। এটাতে আমার যে সময়টা লাগবে, এই সময় যদি 0.1 সেকেন্ডের থেকে বেশি হয় তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো। ওকে, আমার কাছে সবই আছে। তাহলে টি ইজ ইকুয়ালস টু 2d বাই ভি, মানে ভি ইজ ইকুয়ালস টু 2d বাই টি। টি তাহলে টি ইজ ইকুয়ালস টু 2d বাই ভি লিখতে পারি। টি এর মান কত আসে? 2 ইন্টু 16 ডিভাইডেড বাই ভি এর ভ্যালু 340। সলভ করো, কত আসে? 32 ভাগ 340। এটা আসছে 0.094 সেকেন্ড। এটা কি 0.1 থেকে বড় না ছোট? এটা হচ্ছে 0.094 ইজ লেস দেন 0.1 সেকেন্ড। যেহেতু আমার 0.1 সেকেন্ড থেকে অনেক কম, সেহেতু কি হবে? প্রতিধ্বনি শোনা যাবে না। প্রতিধ্বনি শোনা যাবে না, এটাই হবে। তোমরা একটা বুঝছো? ঠিক আছে, ওটা ছিল আমাদের লাস্ট সিকিউ। এখন আমরা কিছু বোর্ডের এমসিকিউ করব। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ প্রায় কত? আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মনে রাখতে বলছি, তাপমাত্রা 330 মিটার পার সেকেন্ড। যদি এমসিকিউতে 330 না থাকে, হয় 331.5 থাকবে বা
32 থাকবে। এই ৩ টার যেকোনো একটা তোমরা অ্যান্সার দিয়ে দিবা। তো কত হবে এটা? ৩৩০ মিটার পার সেকেন্ড। এটা ভুল বললাম নাকি এটা ২০ ডিগ্রি সেলসিয়াসের জন্য ছিল? আচ্ছা যাই হোক। ৩৩০ বা ৩৩২ যা হয়, যা আছে কপালে। তো ওকে ৩৩০। সঠিক অ্যান্সার কত? ৩৩০ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। ২ নাম্বার, প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলিত শব্দ ফিরে আসে কত সেকেন্ড পর? এটা বলতে, বলতে আমি আমার গলার ফেনা তুলে ফেলছি। এটার অ্যান্সার যদি তোমরা না পারো তাহলে তোমাদের জীবনে দুঃখ আছে। ওকে, এক্সাক্ট অ্যান্সার দিল সি, 0.1 সেকেন্ড পর। সঠিক উত্তর 0.1 সেকেন্ড পরে। পরের কোয়েশ্চেনটা হচ্ছে যে বায়ুতে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত? ন্যূনতম দূরত্ব ভি ইজ ইকুয়ালস টু হোয়াট? ওকে, আমার বায়ুতে দিয়ে দিচ্ছে যে ভি ইজ ইকুয়ালস টু ৩৩০। ন্যূনতম দূরত্ব চাইছে, তার মানে আমার ন্যূনতম সময় কত লাগবে? 0.1 সেকেন্ড, তাই না? 0.1 সেকেন্ড লাগবে। এখন আমি ন্যূনতম দূরত্ব তাহলে আমার কত হবে? ডি ইজ ইকুয়ালস টু হোয়াট? ডি ইজ ইকুয়ালস টু হোয়াট? আমরা জানি ডি ইজ ইকুয়ালস টু ভিটি বাই 2। ভি এর মান কত দেওয়া আছে? ৩৩০। টি এর মান আমরা জানি 0.1। 2 দিয়ে ভাগ করব, কত আসে? ও ৩৩০ গুণন 0.1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 16.5 মিটার। 3 2 হবে সঠিক উত্তর, 16.5 মিটার। তারপরে কোশ্চেন যে তরঙ্গের বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। ইজ ইকুয়ালস টু কি? এফ ল্যামডা। কই আছে? কয়ে নাই, কয়ে নাই, গয়ে আছে। সঠিক উত্তর। আজকে কারোই রেসপন্স নাই। ওকে, তো এ কটাই আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ। তো পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তীতে আমরা সপ্তম এই অধ্যায়টা, শব্দ তরঙ্গের যে অধ্যায়টা, সেটার আরো কিছু বেসিক কনসেপ্ট যেগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব, আরো কিছু ম্যাথ করব এই রিলেটেড। সেম ম্যাথই আমি এবার তোমাদেরকে দিয়ে বেশিরভাগ করাই নিব, যদি করো আর কি। আর তো কিছু নাই। এই ম্যাথ মানে এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই ইজি একটা চ্যাপ্টার। এটা আমি এক ক্লাসে শেষ করতে পারতাম, তবুও 2 ক্লাস দিলাম। আর আমি চাই যে তোমরা এখান থেকে ফুল মার্ক তুলে ফেলো, যে 10 মার্কের আসবে, সেই 10 মার্কে যাতে তোমরা পাও, এটাই চাই। আচ্ছা, এই যে ভেরি গুড। তো এই ছিল আজকের ক্লাস। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বন্ধু স্কুলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর বন্ধু স্কুলের পেজে তোমরা নজর রেখো, তোমাদের ছোট ভাই বোনরা থাকলে তাদেরকেও জানাই দিও। ওকে, এই বলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।